এই মুহূর্তে জ্বলছে আমেরিকা। তীব্র আগুনের লেলিহান শিখায় সে দেশের বিস্তীর্ণ অঞ্চল প্রায় ভস্মীভূত, প্রায় অগ্নিদগ্ধ। সেখানকার লস অ্যাঞ্জেলস এবং সাউথ ক্যালিফোর্নিয়ার একটা বিস্তীর্ণ অঞ্চল আগুনের কবলে। এখনো পর্যন্ত 1,80,000 বাসিন্দাকে তাদের ঘর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রায় 12,000 বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত 24টি লোকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। প্রায় হাজার হাজার কিলোমিটার জুড়ে এখনও আগুন জ্বলছে এবং ফায়ার ফাইটাররা, অর্থাৎ যারা দমকল কর্মী, তারা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে সেই আগুন নিয়ন্ত্রণে আনার। তবে এটা এই প্রথম নয়। 1974-75 সালের দিকে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল প্রায় অগ্নিদগ্ধ হয়ে যায় এই আগুনের লেলিহান শিখায়, যাকে বলে ওয়াইল্ড ফায়ার বা বুশ ফায়ার বা পিট ফায়ার বা বলে গ্রাস ফায়ার বা ফরেস্ট ফায়ার, অর্থাৎ একে আমরা বলি দাবানল। সেই দাবানলে অস্ট্রেলিয়ার প্রায় 15% এলাকা সম্পূর্ণরূপে জ্বলে যায়। এমনিতেই অস্ট্রেলিয়ার বেশিরভাগ জায়গাটা হচ্ছে ব্যারেন ল্যান্ড, ফাঁকা জায়গা, বেশিরভাগটা হচ্ছে মরুভূমি। 1997 সালের দিকে ইন্দোনেশিয়ায় এইরকমই একটি ওয়াইল্ড ফায়ার হয়, এরকম একটি বুশ ফায়ার লক্ষ্য করা যায়। সেখানে প্রায় 2.57 মেগাটন মতো কার্বন এমিশন হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন পার্টিকেলস উৎপন্ন হয়, সিও গ্যাস নির্গত হয়। অ্যাটমসফিয়ারে মেশার ফলে সেখানে এরোসল তৈরি হয় এবং পরিবেশের মধ্যে একটা ভয়ানক দূষণ লক্ষ্য করা যায়। সেটা ছিল 1997 সাল। 2019 সালে সাইবেরিয়া, আলাস্কায় এইরকমই একটি বুশ ফায়ার লক্ষ্য করা গেছিল। সেই এলাকা ঠান্ডাই হোক বা সেই এলাকা গরমই হোক না কেন, এই বুশ ফায়ার হতেই পারে বা ওয়াইল্ড ফায়ার হতে পারে। কেন হতে পারে তার একটু কারণ আমরা একটু পরে আলোচনা করছি। এছাড়া 2021 সালে তুরস্ক এবং গ্রিসে এইরকমই আর একটা বুশ ফায়ার লক্ষ্য করা গেছিল এবং 2023 সালেও আমরা আর একটা ভয়াবহ এরকম অগ্নিকাণ্ড দেখেছিলাম, সেটা ছিল কানাডায়। যে অঞ্চলগুলোর কথা আমরা এতক্ষণ ধরে বললাম তার বেশিরভাগটা হচ্ছে শীত প্রধান দেশ। সে আলাস্কায় হোক, সে কানাডায় হোক, বা সে রাশিয়ার সাইবেরিয়ায় হোক না কেন, বা উত্তর আমেরিকার যে কোনো অঞ্চলে হোক না কেন, এগুলো বেশিরভাগটা শীত প্রধান দেশ। সেই শীত প্রধান দেশ হওয়া সত্ত্বেও এইরকম অগ্নি সংযোগ কেন, এরকম একটি বুশ ফায়ার বা দাবানল কেন সংঘটিত হচ্ছে, এটা বিভিন্ন কারণে হতে পারে। সেই কারণগুলোর মধ্যে বেশ কয়েকটা কারণ আমরা এক এক করে আলোচনা করে নিই। প্রথম কারণ হচ্ছে কখনো কখনো কন্ট্রোল বার্নিং সংগঠিত করতে হয়, অর্থাৎ ফরেস্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে। সেক্ষেত্রে জঙ্গলের বিস্তীর্ণ অঞ্চলে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের নিচে শুকনো কাঠ বা পাতা জমে যায় এবং এমনভাবে একটা আস্তরণ তৈরি হয়, সেই আস্তরণটাকে নষ্ট করতে না পারলে নতুন করে আর গাছ সেখানে জন্মাবার সুযোগ পায় না। সেক্ষেত্রে কী করতে হবে, ওই কাঠগুলিকে, ওই শুকনো কাঠগুলিকে বা ওই গাছের পাতাগুলিকে বা ঝোপঝাড়গুলিকে ক্লিয়ার করতে হয়। একে বলে ফরেস্ট ক্লিয়ারিং। সেই ফরেস্ট ক্লিয়ারিং করতে গিয়ে সেখানে অগ্নি সংযোগ করার প্রয়োজন হয়। এটা হলো কন্ট্রোলড অগ্নি সংযোগ এবং কন্ট্রোলড বার্নিং। কিন্তু কখনো কখনো এই কন্ট্রোলড বার্নিং করতে গিয়ে সেখানে আনকন্ট্রোলড একটা ইগনাইশন হয়ে যায়, অর্থাৎ সেই আগুনটা আর নিয়ন্ত্রণ করা যায় না। তখন সেই জঙ্গলের মধ্যে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে এবং জঙ্গল থেকে শহর অঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করে। একেই বলি আমরা ওয়াইল্ড ফায়ার, একেই বলি আমরা দাবানল, অর্থাৎ মানুষ চায়নি কিন্তু হয়ে গেল। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হতে পারে বজ্র বিদ্যুতের কারণে। যে বজ্র বিদ্যুতের কারণে সেখানে লাইটেনিং হয়, অর্থাৎ বিদ্যুৎ চমকায়, এবং যদি কখনো বজ্রপাত হয় সেই বজ্রপাত জনিত যে আগুন, সেই আগুনও পুরো জঙ্গলকে গ্রাস করে নিতে পারে, যার ফলে এইরকম একটা বুশ ফায়ার বা দাবানল সংঘটিত হতে পারে। কখনো কখনো এই জঙ্গলের উপর দিয়ে বা কখনো কখনো এইরকম এলাকার উপর দিয়ে যদি হাই ভোল্টেজ ওভারহেড তার যায়, কারেন্টের তার বা ইলেকট্রিক তার যদি এর উপর দিয়ে পাস করে, তাহলে সেক্ষেত্রেও এরকম অগ্নিসংযোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং কখনো কখনো ন্যাচারালি ঘটে যে একটি পাহাড় থেকে যখন পাথর যদি কোনো কারণে নিচের দিকে গড়িয়ে পড়ে, সেই গড়িয়ে পড়ার সময় পাথরে পাথরে ঘর্ষণ লেগে সেখানে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়। সেই অগ্নিস্ফুলিঙ্গ শুকনো পাতা বা শুকনো কাঠের মধ্যে পড়ে সেখানে অগ্নিসংযোগ একটি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তো এরকম অগ্নিসংযোগ হওয়ার ঘটনাটা এটা বিভিন্ন কারণেই হতে পারে এবং হতে পারে ড্রট, অর্থাৎ যদি
কখনো কোথাও খরার সৃষ্টি হয়, সেই অঞ্চলে যদি হিউমিডিটি আর্দ্রতার পরিমাণ খুব কমে যায়, তাহলেও সেক্ষেত্রেও দাবানল যে সংঘটিত হতে পারে। এরকম বিভিন্ন কারণ থাকতে পারে, তবে যে কারণেই হোক না কেন তার জন্য ম্যানেজমেন্ট দরকার। তবে সেই এলাকা শীতপ্রধান দেশই হোক না কেন, কারণ শীতপ্রধান দেশ হলেও সেখানে এরকম একটা হিউমিডিটি কম, এরকম ব্যাপার লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে আবার লক্ষ্য করা যায় যে চরমভাবে খরাপ্রবণ হয়ে যেতে পারে এলাকাটি, বৃষ্টি খুবই কম হওয়া, তার ফলে সেই জায়গার বাতাস অত্যন্ত শুষ্ক হয়ে পড়ে। সেই শুষ্ক বাতাস থেকেও এরকম দাবানলের ঘটনা ঘটতে পারে। দাবানলের জন্য কি কি ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে? প্রথম ক্ষতি হচ্ছে বিস্তীর্ণ এলাকা পুড়ে যাওয়ার ফলে সেখানে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হতে পারে, সেখানে বাড়িঘর পুড়ে ভস্মীভূত হতে পারে। এমনিতেই ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলসে যে দাবানল সংঘটিত হলো তাতে বেশ কিছু লোকের মৃত্যু ঘটেছে, এমনকি কিছু প্রখ্যাত শিল্পী, কিছু ফিল্ম অভিনেতা, তাদেরও মৃত্যু ঘটেছে। এতে রক্ষা পাওয়ার উপায় থাকে না, কারণ আগুন অত্যন্ত স্পিডে একদিক থেকে অন্যদিকে চলে যেতে পারে। ঘটনাটি ঘটল, তার জন্য 2 জানুয়ারি, তার জন্য 2 জানুয়ারি একটা সতর্কবার্তা দেওয়া হয়েছিল সেখানকার লোকাল আবহাওয়া অফিস থেকে। সেই সতর্কবার্তা বলা হয়েছিল যেভাবে এখানে বাতাসটা উত্তপ্ত হয়ে উঠছে, যেভাবে সেখানে খরা প্রবণতা দেখা যাচ্ছে, সেখানে এইরকম যে কোনো সময় একটি দাবানল ছড়িয়ে পড়তে পারে। তার উপরে ছিল একটি বাতাস, সান্তা আনা নামে একটি বাতাস। এই সান্তা আনা বাতাসের গতিবেগ 100 কিলোমিটার/আওয়ার এবং তার উপরে শুষ্ক আবহাওয়া, তার উপরে খুব কম হিউমিডিটি। এর ফলে এরকম একটা বুশ ফায়ার হতে পারে, এরকম একটি ওয়াইল্ড ফায়ার হতে পারে, এরকম একটা সতর্কতা ছিল 2 জানুয়ারি থেকে। তারপরে 3 জানুয়ারি আর একটা সতর্কবার্তা দেওয়া হয় যে একটা ইন্টেন্স একটা আগুন, একটা ভয়াবহ আগুনের শিখায় বোধহয় এই লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়া চলে যেতে পারে, এরকম কিন্তু সতর্কবার্তা ছিল। সেই ঘটনাটি পর্যবেক্ষণ করা গেল 7 জানুয়ারি 2025 সাল। 7 জানুয়ারি জঙ্গলের মধ্যে যে দাবানল সৃষ্টি হলো সেটা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ল, সেটি লস অ্যাঞ্জেলস মেট্রোপলিটন সিটির মধ্যে ছড়িয়ে পড়ল, সেটি সাউথ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল এবং প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করলো, কারণ সেখানে সান্তা আনা যে বাতাস তার গতিবেগই হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার। সেই গতিবেগে আগুন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করলো। সেখানে যেমন 12,000 ঘরবাড়ি পুড়ে ভস্মীভূত, তেমনি বহু লোককে স্থানান্তরণ করতে হলো। এছাড়া অত্যন্ত উদ্বেগের বিষয়, যেটা পরিবেশগত উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে যে পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়লো অত্যন্ত অধিক পরিমাণে দূষিত পদার্থ। তার মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড, তার মধ্যে আছে কার্বন মনোক্সাইড, তার মধ্যে আছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সালফারের অক্সাইড, এবং তার মধ্যে রয়েছে কার্বন পার্টিকেলস। এই কার্বন পার্টিকেলসের সাদা ধোঁয়া এবং বাদামি ধোঁয়া পুরো আকাশকে ছেয়ে ফেলেছে, গোটা পৃথিবীর পরিবেশকে দূষিত করে তুলতে পারে। এতে যেমনটি হয় যে অনেক মানুষের জীবন যেমন নষ্ট হয়, তেমনি অনেক ফসলের ক্ষতি হয়, প্রচুর অর্থ সেখানে ব্যয় করতে হয়। তবে প্রতি বছর আমেরিকান গভর্নমেন্ট ওই এলাকার জন্য প্রায় $200 মিলিয়ন খরচ করে এই অগ্নি নির্বাপনের কাজে। এই অগ্নি নির্বাপন করতে গিয়ে সেখানে প্রচুর খরচ করতে হয়, কারণ ওই এলাকাটাই হচ্ছে এরকম দাবানল প্রবণ এলাকা, অর্থাৎ ওয়াইল্ড ফায়ার এলাকা, যে কোনো সময় ছড়িয়ে পড়তেই পারে, কারণ সেখানকার হিউমিডিটি অত্যন্ত কম থাকে। ওই সময় অত্যন্ত খারাপ পরিস্থিতিও সৃষ্টি হয়। তাতে কন্ট্রোলড কোনো বুশ ম্যানেজমেন্ট করতে গিয়ে আনকন্ট্রোলড এরকম আগুন ছড়িয়ে পড়ে এবং এতে জীবনহানি হয় সেই রকম লোকগুলোর, যে লোকগুলো এই অগ্নি নির্বাপনের কাজে লাগে, যারা দমকল বাহিনীতে কাজ করে। এখনো পর্যন্ত অনেক দমকল কর্মীর মৃত্যু ঘটেছে এই আগুন নেভাতে গিয়ে। তবে আর শুধু এটা নয়, এই পরিবেশ দূষণের কারণে প্রতি বছর প্রায় 16,000-এর মতো মানুষ মারা যায় শুধুমাত্র বুশ ফায়ার জনিত, দাবানল জনিত পরিবেশ দূষণের কারণে। তারা বিভিন্ন কার্ডিওভাস্কুলার ডিজিজে ভোগে, বিভিন্ন হার্টের প্রবলেমে ভোগে এবং ভোগে কিসে? শ্বাসকষ্টজনিত রোগে। অর্থাৎ যাদের আগে থেকে শ্বাসকষ্ট আছে বা যাদের আগে থেকে হার্টের প্রবলেম আছে, তারা এই বুশ ফায়ার, এই দাবানল জনিত কারণে যে পরিবেশ দূষণ হয়, সেই পরিবেশ দূষণের সরাসরি প্রভাবে সেই সব রোগীদের মৃত্যু ঘটতে পারে যাদের আগে থেকে সামান্য প্রবলেম আছে। তবে যাই হোক,
এটা আমরা আশা করি না। সে ইন্দোনেশিয়াতে হোক, সে অস্ট্রেলিয়াতে হোক, সে রাশিয়ার সাইবেরিয়াতে হোক, বা সে গ্রীষ্মেই হোক না কেন, বা ক্যালিফোর্নিয়ায় হোক, বা আর্জেন্টিনায় হোক, যেখানেই হোক না কেন, এরকম জীবনহানি আমরা আশা করতে পারি না। কিন্তু এর ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল, এটা আটকানো খুব মুশকিল, কারণ এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তবে যতদূর সম্ভব মিনিমাইজ করতে হবে, যাতে যদি কখনো বুশ ম্যানেজমেন্ট করতে হয় আগুন জ্বালিয়ে, সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, যাতে অনিয়ন্ত্রিত বুশ ম্যানেজমেন্ট না করতে হয়। সেদিকে কিন্তু চরমভাবে লক্ষ্য রাখতে হবে। তবে এই আগুন নেভাতে গেলে কি কি দরকার হয়? তবে আমরা টিভিতে দেখলাম, আমরা বিভিন্ন পর্দায় দেখতে পেলাম যে আগুন নেভাতে গিয়ে বিশেষ পাউডার ছড়ানো হচ্ছে। সেই পাউডারগুলো কিসের? এগুলো এমন কিছু নয়। এগুলো হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম সালফেটের পাউডার। এই পাউডার ছড়িয়ে দিয়ে একটু আগুন নেভানো যায়, সঙ্গে আরেকটা কাজে হয়। ওই যে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এরা সার এক ধরনের। এই সার ওই এলাকায় পড়লে এই আগুন যখন নিভে যাবে, তখন নতুন উদ্ভিদের যখন জন্ম হবে, তখন তারা এই সারগুলো গ্রহণ করে নতুনভাবে আবার জন্মাতে পারবে। নতুন প্রাণেরও কিন্তু সঞ্চার হবে, নতুন উদ্ভিদের সঞ্চার হবে। তবে এই বুশ ফায়ার বা এই দাবানল শুধু যে ক্ষতি করা তাই নয়, সে কিছুটা ভালোও করে। তাতে কিছু ঝোপঝাড় নষ্ট হয়ে নতুন কিছু উদ্ভিদের জন্ম নেয়। অর্থাৎ এমন কিছু গাছ আছে যারা এই বড় গাছের জন্য বাড়তে পারে না, এই বড় গাছের জন্য তারা তৈরি হতে পারে না, তারা প্রস্ফুটিত হতে পারে না। অর্থাৎ এই বুশ ফায়ার হলে সেই গাছগুলো মারা গেলে নতুন করে সেই নতুন গাছ আবার সেখান থেকে জন্মাতে শুরু করে, তারা মাথা চাড়া দিয়ে ওঠে। এর একটা প্রাকৃতিক কারণও রয়েছে। ইকোসিস্টেমকে ঠিক করার জন্য এরকম বুশ ফায়ার সংঘটিত হতে পারে, এটা প্রকৃতির জন্য ভালো। কিন্তু এটা যদি কোনো লোকালয়ে ছড়িয়ে পড়ে, সেটা অত্যন্ত ক্ষতিকর, যা ঘটেছে এখন ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলস শহরে।